বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন কানাডা প্রবাসী কবি এবং সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আর আমার ডানে রয়েছেন চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। বলে রাখা ভালো যে চেঞ্জ মেকার্স নানা বিষয় নিয়ে কাজ করে, তার মধ্যে হিউম্যান রাইটস, সিভিক এডুকেশন, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, এইসব বিষয় নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আপনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে আছেন। আমরা দেশের ভেতর থেকে বাংলাদেশকে দেখার, দেশের বাইরে থেকে দেখার মধ্যে বোধহয় একটা পার্থক্য পাওয়াই যাবে, এবং সেই বাইরে থেকে বাংলাদেশ এখন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এটি নির্বাচিত সরকার 2 বছরের অনির্বাচিত সরকারের পর, এবং এই নির্বাচিত সরকার ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি, দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে কয়েক মাস গেছে। আপনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন, বাংলাদেশকে কেমন দেখছেন? দেশের ভিতরে থেকে এক ধরনের দেশকে অনুভব করা এবং দেশের বাইরে থেকে আর একটু অন্যভাবে, ভিন্নভাবে অনুভব করতে হয়। আমরা যদি বলি একটু পিছিয়ে গিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে কি হচ্ছে, কি ঘটছে, এই যে অস্থিরতা, প্রতিনিয়ত প্রবাসীরা, বিশেষ করে আমাদের সংবাদপত্র অফিসে টেলিফোন করছে, তারা অনলাইনে দেখছে বা টেলিফোন করে খবর নিচ্ছে যে দেশের কেন এই অবস্থা হচ্ছে। এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, রাজনৈতিক, দ্রব্যমূল্য, কারণ প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখানে থাকে, ফলে তাদের খোঁজখবর নেওয়া, ধরেন বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম, তো ভালোর দিক খুব কমই বলা যায়। বেশিরভাগই দুঃসংবাদের জন্য বা ধরেন রাজনৈতিক অস্থিরতার জন্য মানুষ খুব অধীর আগ্রহ এবং খুব আশঙ্কার মধ্যে থাকে। এবং অবশ্যই তারা চায় যে একটা সুন্দর বাংলাদেশ হোক। তারা রেভিডেন্স পাঠাচ্ছে, তারা দেশের যখন সংকটময় মুহূর্তে সেখানে বসে আন্দোলন করছে বা যে যেভাবে পারছে, যার অবস্থান থেকে বাংলাদেশকে কিছু দেওয়ার, কিছু করার আপ্রাণ চেষ্টা করছে। তো ফলে বাইরে থেকে দেশপ্রেমটা আরও বেশি তীব্র বলে আমার কাছে মনে হয়। কারণ বাতাসের মধ্যে ডুবে থেকে যেমন আমরা বাতাসকে অনুভব করতে পারি না, কিন্তু যখন বাতাসের বাইরে যাই তখন বাতাসের গুরুত্বটা যে কি আমরা তখন টের পাই। ঠিক একই অবস্থা দেশের বাইরে থাকলে আমাদের এই জিনিসগুলো খুবই তীব্রভাবে ভেতরে নাড়া দেয়। দেশে যখন ছিলেন আপনি, তখন আর দেশের বাইরে থেকে যখন আবার বাংলাদেশে আসলেন, পরিবর্তনটা কি দেখছেন আপনি? আমি আমূল পরিবর্তন দেখছি, ডিজিটাল পরিবর্তন না। এই পরিবর্তনগুলো বিভিন্ন ক্ষেত্রে, সংবাদপত্র বলুন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউ জেনারেশন। আমার সবচেয়ে কষ্ট যেটা লাগছে, মানে পরিবর্তনটা এগিয়ে যাওয়ার পরিবর্তন, এগিয়ে যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পিছিয়েও গেছে। পিছিয়ে যাওয়াটাই যদি আমি বলি, তাহলে আমার যেটা খুবই কষ্ট হয় সেটা হচ্ছে যে ঢাকা শহরের সমস্ত খাল, বিল, ঝিল, নদী, এই ভূমি খেকোড়া বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়, এ এবং বি, এ মানে আওয়ামী লীগ, বি মানে বিএনপি, এই প্রধান দুই দলের যে সন্ত্রাসীরা যেভাবে সমস্ত ঢাকা শহরের ঝিলগুলোকে খেয়ে ফেলেছে, গ্রাস করেছে, ফলে একটু বৃষ্টি হলে সব জায়গায় পানি আটকে থাকছে, দম বন্ধ হয়ে আসছে। কিভাবে যে আগামী দিনগুলো ঢাকা শহরের মানুষ জীবনযাপন করবে, আমার কাছে এটা বোধগম্য নয়। আমার খুব কষ্ট হয় যে আমি যে ঢাকা শহরকে রেখে গেছি, সে ঢাকা শহর নাই, বিল্ডিং উঠছে আকাশের দিকে, কোনো পরিকল্পনা নাই, কোনো নাই, উঠছে তো উঠছেই। এই পরিবর্তনটা খুবই নেতিবাচক। আরেকটা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য, স্তরে স্তরে দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু স্তরে স্তরে কমে না। এই বন্যার উছিলায় তেলের দাম বাড়ছে, রোজা আসছে, ঈদ আসছে, হ্যাঁ, বা বাণিজ্যমন্ত্রী কথা বলছেন, এইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এটা একটা ব্যাপার। আর জনসংখ্যা অত্যাধিক, যে হারে জনসংখ্যা বাড়ছে যে রাস্তায় হাঁটা যাচ্ছে না, বাস পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম যে মিরপুর হেঁটে যাব, যেখানে যাব রাস্তায় হাঁটু পর্যন্ত পানি, এমন নোংরা পানি, আমি এখন কিভাবে হাঁটবো রাস্তায়, মানে প্রচণ্ড ভিড়। এই জিনিসগুলো আমার কাছে খুব কষ্ট লাগছে। আর ভালো লাগার দিক যদি বলি, যে হ্যাঁ, নিউ জেনারেশন যারা আসছে তারা অনেক মেধাবী, অনেক এগিয়ে গেছে, তারা নতুন চিন্তা করে।
এবং দেখা গেছে যদি আমি বলি যে বিটিভি, আমি একসময় প্রোগ্রাম করতাম, আপনি জানেন দৃষ্টি ও সৃষ্টি প্রোগ্রাম, যে সেখানে যে একটা সীমাবদ্ধতা ছিল, সেখানে যে একটা গণ্ডির মধ্যে ছিল, সেই গণ্ডি থেকে তরুণেরা যেভাবে বেরিয়ে আসছে এবং তারা নিউজ নিয়ে, তারা ভিউজ নিয়ে, এবং ধরুন আপনার তৃতীয় মাত্রার মতো যে প্রোগ্রাম হচ্ছে, এটা এটা এক ধরনের এগিয়ে আসা। এই মিডিয়া আমাদের মানে চোখ খুলে দিয়েছে। এবং সব জায়গায় ধরুন ফ্যাশন শো হচ্ছে, ছাত্ররা বাইরে যাচ্ছে পড়াশোনার জন্য, নতুন চিন্তা করছে নিউ জেনারেশন, এবং তারা প্রতিবাদ করতে পারছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিকভাবে কিছুটাও আমরা পাচ্ছি। ধরা যাক এবার যে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, এবং সেখানে নিউ জেনারেশনকে স্থান দিচ্ছে, নতুন নেতৃত্ব দিচ্ছে। তো সেখানে অবশ্য একটা প্রশ্ন আছে, যারা প্রবীণ, আমিও প্রায় প্রবীণের দলে, আমার এক মঞ্চের বয়স, তাদের কাছে কিছুটা শিক্ষার ব্যাপার আছে। আপনার বয়সটা আপনি খুব বলেছেন, কিন্তু খুব মৃদু স্বরে বলেছেন। আমার 51। জি, আচ্ছা। তো দেখা যাচ্ছে যে এই যে সংস্কার বলে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, তাদের কাছে শিক্ষা নেওয়ার অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তরুণরা অনেক ভুল করে, তরুণদের মধ্যে অনেক একটু উদ্যত আছে, কিছুটা বিদ্রোহ আছে, দ্রোহ আছে। তা আমার মনে হয় কিছুটা মার্জিত হওয়া, কিছুটা সহনশীল হওয়া, শ্রদ্ধাবোধ থাকলে এই জিনিসটাকে আরও বহুমাত্রিক হয়। আসবো আপনার কাছে আবার। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের ওবামা থেকে শুরু করে বাংলাদেশের শেখ হাসিনা পর্যন্ত সবাই পরিবর্তনের কথা বলছেন। সীমিত পরিসরে হলেও আপনি অনেক দিন যাবত বাংলাদেশে পরিবর্তন নিয়ে কাজ করছেন। আপনার যে সংগঠন সেটি নামের সঙ্গে পরিবর্তন যুক্ত। তো আপনি বাংলাদেশের ভেতর থেকে কি ধরনের পরিবর্তনের ছোঁয়া অনুভব করছেন, কি ধরনের পরিবর্তন দেখছেন, যেমনটা প্রবাস থেকে সাইফুল্লাহ মাহমুদুল্লাল বললেন? ধন্যবাদ। পরিবর্তন তো কথার পরিবর্তন তো অবশ্যই আছে। আমরা যদি গত নির্বাচনের কথা ধরি, সেখানে বড় দুটো রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো যেটা ছিল, অনেক পরিবর্তনের কথাই বলা আছে। বাস্তবে কতটুকু হচ্ছে সেটা হচ্ছে বড় কথা, এবং বাস্তবে পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি কার্যক্রম হচ্ছে সেটাই আমার কাছে মুখ্য বিষয়। মানে পরিবর্তনের কথা যদি বলেন, আমি জনাব সাইফুল্লাহ মাহমুদুল্লালের রেফারেন্স থেকে আমি বলতে পারি, উনি ঢাকা শহরের বেশ কিছু রেফারেন্স দিলেন যে পরিবর্তন যেগুলো উনি চোখে দেখেছেন। আমি পুরনো হলো দুটো রেফারেন্স আমি এখানে আবার দিতে চাই। একটা হচ্ছে যে আমাদের বিজিএমইএ ভবন, আর একটা হচ্ছে যে র্যাঙ্কস ভবন। এই দুটা ভবন নিয়ে অনেক কাহিনী হয়েছে, অনেক নাটক হয়েছে, অনেক মামলা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন যে রাতারাতি তো এই দুটা বিল্ডিং গড়ে ওঠেনি। আপনি চিন্তা করবেন, র্যাঙ্কস ভবনটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং প্রধানমন্ত্রীর বাসভবনের মাঝখানে, আধা কিলোমিটারের ভিতরে অবস্থিত। প্রধানমন্ত্রী প্রতিদিন ওখান থেকে যাতায়াতের সময় জিনিসটা দেখেছেন। বিজিএমএ ভবনটা আমার খুব দুঃখ লাগে যে এই ভবনটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আপনার উদ্বোধন করেছিলেন দুজন প্রধানমন্ত্রী। তো এই সমস্ত কার্যক্রমে উনি নদী দখল, খাল দখলের কথা বলেছেন, এই জন্য আমি বলছি আর কি। তো এইরকম এই নদী বাঁচাও দেশ বাঁচাও বা ঢাকা বাঁচাও আন্দোলনের সময় বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কিন্তু বিজিএমই ভবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। বিজিএমই ভবন সম্পর্কে বিজিএমই ভবনটা কথা হয়েছে, কাজ কিছু হয়েছে। কাজটা এখানেই তো আমি বলছি যে আপনি পরিবর্তনের কথা যেটা বলছেন, আপনার বিজিএমএ ভবনটা আপনি চিন্তা করেন, এটা একটা গভর্নেন্সের ক্ষেত্রে, আমরা তো গভর্নেন্স নিয়ে কাজ করি, সেই জন্যই বলছি আর কি, যে একটা জ্বলন্ত প্রমাণ যে আইন শৃঙ্খলা বা রাষ্ট্রীয় যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো অমান্য করার একটা মানে জ্বলন্ত প্রমাণ। হয়তো অনেকে খুব মনক্ষুণ্ণ হবেন এই কথাটাই, কিন্তু আমার কথাটা খুব স্পষ্ট। প্রধানমন্ত্রী যখন ওখানে যান ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, বা আরেকজন প্রধানমন্ত্রী যখন ওখানে উদ্বোধন করতে যান, কারা জড়িত ছিলেন এই ঘটনাটার সঙ্গে? একজন প্রধানমন্ত্রীর পক্ষে তো কোনটা বেআইনি কোনটা আইনি সেটা তো জানার কথা না, জানার সুযোগও খুব কম। কিন্তু যারা এই ঘটনাটার সঙ্গে জড়িত ছিলেন, যারা এই প্রসেসটার সঙ্গে জড়িত ছিলেন, তারা এটা দেখতে পারতেন যে এই কাজটা বেআইনি একটা কাজের সঙ্গে প্রধানমন্ত্রীকে ওনারা জড়াচ্ছেন। সেই ক্ষেত্রে আমি কোনো মানে খুব একটা আশাবাদী হতে পারি না এই ধরনের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত। এবং সত্যিকার অর্থে বলতে গেলে 91 সাল থেকে এ পর্যন্ত আমি রাজনৈতিক কার্যকলাপগুলো খুব গভীরভাবে মনিটর করি, বা আমি নিজেও এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করি। আমি খুব আশাবাদী না। মতিয়া চৌধুরী কিন্তু আমার মনে হয় আপনি যেটা বলছিলেন এই বিষয়টা প্রতিবাদ করেছেন, উপস্থিত যারা কর্মকর্তা ছিলেন, এবং তিনিও স্বীকার করেছেন যে আমাদের ক্ষমতা সীমিত। আমরা সেটি আমার প্রশ্ন সেই জায়গাটাতে, বা তানভীর সিদ্দিকী হয়তো সেই প্রশ্নই করছেন যে ক্ষমতা সীমিত হবে কেন, কেন এই সীমাবদ্ধতা কোথায়? সীমাবদ্ধতা
মন্ত্রী নিজেই তার কথার মধ্যে বলেছেন যে আমরা কেন পারি না, আমরা ছোট ছোট রুই পুঁটি মাছ ধরতে পারি, রুই তো আমরা ধরতে পারি না। তো কেন ধরতে পারেন না এই প্রশ্নটা, তারা কি এমন মানে সরকারের চেয়ে বেশি শক্তিশালী? আবার রুই কাতলা যারা ধরেছেন তারা তখন বিড়ালও সেজেছেন, সেটা আবার অন্য প্রসঙ্গ, সেটাও আবার আরেক ধরনের পরিবর্তন। আমি বলছি সেখানে ওই কথার পরিবর্তন তো কথাই যেটা বলছিলেন উনি যে কত ধরনের পরিবর্তনটা শুধু ইতিবাচক না, নেতিবাচক পরিবর্তনও হচ্ছে। এই যে কথাটি বললেন যে সেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন, মন্ত্রী প্রতিবাদ করছেন, কিন্তু কাজটা ঠিকই হচ্ছে। যে আপনি বলছিলেন, আমি একটা জিনিস খুব স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে যে কথা দিয়ে তো কাজ হবে না, প্র্যাকটিক্যালি তো একটা জিনিস আমাকে দেখতে হবে। একটা দেশের উন্নয়নের কথা, উনি এখন কানাডাতে আছেন, উনি যে শহরে আছেন সেই শহরটার যদি উনি ওই নগর পরিকল্পনাবিদদের সঙ্গে যদি উনি কথা বলেন, উনি নিশ্চয়ই জানতে পারবেন যে 50 বছর 100 বছর আগে সেই শহরের পরিকল্পনাটা করা হয়েছে। আমাদের ঢাকা শহরের, আমি তো কোনো ঢাকা কেন, বাংলাদেশের সত্যিকার অর্থে এই দেশটা যে আগামী 20 বছর 15 বছর 30 বছর 50 বছরে কোথায় যাবে, টার্গেটটা কি, কেন সেটিকে আপনি দেখতে পান না? আমরা যদি এখন যারা ক্ষমতাসীন তাদের নির্বাচনী ইশতেহারের দিকে তাকাই, তারা তো ধাপে ধাপে 2021 পর্যন্ত কোথায় বাংলাদেশকে নিয়ে যাবেন। এখনও তো ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, কিন্তু তারা তো 2021কে টার্গেট করেছেন বাংলাদেশকে ডিজিটাল করবার জন্য। ওয়েল, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সরকারের তো 8 মাস হয়ে গেল এবং 2021 সালে আমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট করতে হলো। এই সময়ের ভিতরে কিছু পরিকল্পনার ব্যাপার আছে। পরিকল্পনা এবং টার্গেট ছাড়া আপনি শুধু লিখিত একটা ডকুমেন্টস দিয়ে বেশি দূর যেতে পারবেন না। আমি বিশ্বাস করি না। এটা যদি কেউ করতে পারেন ভালো। এখন আমাদেরকে বলা হচ্ছে এসি বন্ধ করো 1 ঘন্টার জন্য, কিংবা সোলার প্যানেলের দিকে আমরা যাচ্ছি। এটা যদি আপনি পরিবর্তন বলেন, আমি সরি, এটার সঙ্গে একমত হতে পারছি না। কারণ আপনি আধুনিক বিশ্বে আপনি যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে অ্যাভয়েড করে, বাইপাস করে আপনি বিকল্প উৎসের সন্ধানে যাবেন, সেটা আপনি পিছনের দিকেই যাচ্ছেন, আপনি সামনের দিকেই যাচ্ছেন না। তাহলে জাতিগতভাবে মৌলিক সমস্যা কোথায় দেখতে পাচ্ছেন? যেটি অনেকে বলছেন যে এখানে চেতনাগত সমস্যা রয়েছে, এখানে যে চিন্তা চেতনার উপরে ভিত্তি করে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে, সেই ভিত্তিমূলে আঘাত হানবার ফলেই আসলে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেখানে এখনও অনেকে প্রশ্ন তুলছেন। আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান নিয়ে কাজ করছেন, যে আমাদের সংবিধানের মূল জায়গায়, অর্থাৎ 1972 সালে সংবিধান যে অবস্থায় ছিল সেই জায়গাটিতে ফেরত যাওয়া উচিত। সেটি নিয়ে এখন অনেক নানা ধরনের বিতর্ক আছে। কেউ কেউ বলছেন যে পুরোপুরি না গেলেও অনেকটা চেতনার অর্থে যাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় যে এটি কি সমস্যা না অন্য কোনো সমস্যা? আমার কাছে এগুলো কোনো সমস্যা মনে হয় না। কারণ এই সংবিধানটা কজন জানে, কজন পড়ে, কজন বোঝে? এই যে সংবিধান নিয়ে এত আলাপ আলোচনা হয়, যে 72 সালে সংবিধানে কি ছিল, কেউ বলতে পারবেন? এই দেশের কত % জনগণ বলতে পারবেন যে 72 সালে সংবিধানে কি ছিল, বা এখন সংবিধানের অবস্থাটা কি? অনেক রাজনীতিবিদরা বলতে পারবেন না। যারা রাজনীতি করেন, আমার মনে হয় 300 MP আছেন, 330 জন, তাদের অধিকাংশ ব্যক্তি এই সংবিধান পড়েছেন কিনা আমার সন্দেহ। আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি। এটা মাস 3 আগে একটা ঘটনা। একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেটা পেট নামক একটা সংস্থা, পিপলস এম্পাওয়ারমেন্ট ট্রাস্ট, আমাদের একজন বন্ধু এটা পরিচালনা করেন। ওনারা একটা প্রোগ্রাম করছিলেন 5 বছর মেয়াদী। আমাদের যে পার্লামেন্ট মাননীয় সংসদ সদস্য যারা আছেন, ওনাদেরকে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে আগামী 5 বছর ধরে। তারই ধারাবাহিকতা একটা প্রোগ্রাম হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল। উনি যেতে পারেননি, বাট অন্যান্য প্রভাবশালী মন্ত্রী এবং অনেক এমপি সেখানে ছিলেন। সেখানে একটা প্রোগ্রাম ছিল যে সর্বকনিষ্ঠ এমপি যিনি এবারের নির্বাচিত, এরকম 2 জনকে 2টো কপি সংবিধান মাননীয় স্পিকার উপহার দিবেন। তো সেখানে আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ সাহেব উপস্থিত ছিলেন। উনি খুব আক্ষেপ করে মাইকে ওখানে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন বারবার, যে মাননীয় স্পিকার, আমি বিগত পার্লামেন্টে আমি কনিষ্ঠ সংসদ সদস্য ছিলাম, কিন্তু আমি সংবিধান পাইনি, এবারও আমি পাচ্ছি না, আমাকে কি 1 কপি সংবিধান দেওয়া যায়? এইটা ছিল একজন মন্ত্রী ও একজন পার্লামেন্ট মেম্বারের আপনার আক্ষেপ। তো এখন আপনি যেখানে জিনিসটাই আমরা কেউ দেখলাম না, সেখানে 72 সালে কি ছিল সেটা তো দেখতে গেলেও তো আমার তো আমি কি বলতে চাচ্ছি আর কি, যে এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। এটা রাজনীতিবিদরা একটা বিশেষ প্রয়োজনে তারা ব্যবহার করেন, বিশেষ সময়ে তারা এটা ব্যবহার করেন। কিন্তু আপনি নিজেই তো, মানে আপনার প্রতিষ্ঠান তো এই যে সংবিধানকে ছোট করে সহজে বহনযোগ্য করে তো সেটা আরেক ইতিহাস, প্রচারের ব্যবস্থা করেছেন, তো সেই জায়গায় তাদের হাতে পৌঁছায়নি এখন পর্যন্ত। সেইটা করতে যেই তো আরেক সমস্যার ভিতরে আমরা পড়লাম, যে জানা গেল যে এটা সংবিধানের মালিক এদেশের মানুষ না, জনগণ না।
আইন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সঙ্গে অনেক যুদ্ধ বিগ্রহ হলো, এটা নিয়ে অনেক তর্ক হলো, অনেক লেখালেখি হলো। আইন মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিল যে সংবিধান আইন মন্ত্রণালয়ের প্রপার্টি। আপনি চিন্তা করেন যে একজন নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারটা যে ডকুমেন্টটার ভিতরে, সেই ডকুমেন্টটা স্বাধীনতার 36 বছর পর আইন মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিল জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে যে এইটা আইন মন্ত্রণালয়ের প্রপার্টি। সো আইন মন্ত্রণালয় যদি ছাপে তাহলে আপনি জানতে পারবেন, নইলে জানতে পারবেন না। এবং এদেশের কোনো ব্যক্তি এটার প্রতিবাদ করেননি। আমি খুব সচেতনভাবে এই কথাটা বলছি। আইনজ্ঞের লোক, সুপ্রিম কোর্ট অঙ্গনের লোক, রাজনীতিবিদ কেউই এই বিজ্ঞপ্তিটার প্রতিবাদ করেননি। এখন আমার মৌলিক অধিকারের উপরে আপনার যদি কপিরাইট কারোর থেকে থাকে, থাকতে পারে, আমি এটা বিশ্বাস করি না এবং আমি এটা মানি না। এবং এটা আমি বলেছি কয়েকবার, অ্যাজ এ সিটিজেন ইট ইজ মাই প্রপার্টি। তো আপনার বিষয়টা আমার কাছে একটু খটকা লাগলো। আপনি যে বললেন যে মাননীয় সংসদ সদস্য সোহেল তাজ সংবিধান পাননি। আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, আমাদের যে একটা সংসদ সচিবালয় আছে, সেখানে কিন্তু প্রচুর সংবিধান আছে। আমার বন্ধুরা এখানে কাজ করেন, আমলারা, আমি জানি যে ওখানে আছে। তো সেটা খুব সহজে পাওয়ার কথা, কেন দুর্লভ হলো আমার কাছে এটা আপনি এই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। এখন বিষয়টা একটু 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 বেশ লেন্দি বিষয়। প্রথম কথা হচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে যে সংবিধান ছাপা হয় 2000, 1500, 3000 কপি সর্বোচ্চ। 15 কোটি লোকের এদেশে আপনি সংবিধান যদি ছাপেন, কিছু সংখ্যক এমপি, কিছু সংখ্যক সাংবাদিক, কিছু সংখ্যক বুদ্ধিজীবী, কিছু সংখ্যক সরকারি কর্মকর্তার জন্য ওয়েল অ্যান্ড গুড, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ডকুমেন্টটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো প্রতিটা নাগরিকের স্পর্শ করে। সেটি ঠিক আছে, কিন্তু একজন সংসদ সদস্য যিনি 5 বছর সংসদ সদস্য ছিলেন, তার কাছে সংবিধান হয়তো উনি আক্ষেপ করে বলেছেন, হয়তো উনি অন্যভাবে ম্যানেজ করেছেন, কিন্তু 300 জন সংসদ কোনো প্রতীক অর্থে বলেছেন, প্রতীক অর্থে বলেছেন, হয়তো মানে সেটা স্পিকারের হাত থেকে পাননি বা কোনো সিস্টেমে পাননি। কারণ তার বাবা হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার ঘরেও কি একটি সংবিধান নেই? আমার কাছে বিষয়টা, আমি এই বিতর্কে যদি যান, আমি আপনাকে আরেকটা কথা বলি। আমি বুঝতে পারছি যে মানে আমি জানি এই বিষয়টা নিয়ে, যেহেতু আমি কাজ করি, সমস্যাটা আমি জানি। 2000 সালে আপনার সর্বশেষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ সংবিধান ছাপা হয় 2000 সালে, আপনার যখন আব্দুল মতিন খসরু সাহেব আইনমন্ত্রী ছিলেন। এবং যখন 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তখন ওই সরকারের আমলে যে ছাপা সংবিধান, সেই সংবিধানগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হলো আনঅফিসিয়ালি। এটা আমি আজকে বলছি আপনাকে, এটা আমি আমার প্রসেসের কারণে আমি জানি। তার মানে 2000 সালের পরে আর আপনি সংবিধান ছাপলেন না। 2000 সালের পর থেকে 2006 সাল পর্যন্ত বা 2008 সাল পর্যন্ত লাস্ট সংবিধান অফিসিয়ালি ছাপা হয়েছে 2008 সালে। তো এই যে 8টা বছর অফিসিয়ালি কোনো সংবিধান ছাপা হলো না। 2004 বাতিল করার কারণটা কি? বা ওখানে কি না, ওনারা সংবিধান কি কোনো সংশোধনী ছিল বা কোনো সংযোজন ছিল? সেটা আরেক বিতর্ক। সেটা হচ্ছে সংবিধান ইটসেলফ একটা ডকুমেন্ট, কিন্তু বেশ কিছু বছর যাবত আমাদের সংবিধানের আগে একটা পৃষ্ঠা জুড়ে দেওয়া হয় মুখবন্ধ, হুইচ ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই মুখবন্ধটা খুব ইন্টারেস্টিং। এই যে দল ক্ষমতায় আসে সেই দল তার মতো করে মুখবন্ধটা লেখে। না, এরকম আরেকটি ঘটনা ঘটেছে যে মুক্তিযুদ্ধের 16 খণ্ড যে বইটি বেরিয়েছিল বিগত সরকারের আমলে, তার মধ্যে কয়েকটি পৃষ্ঠা নিয়ে বিতর্ক উঠেছে এবং সেটা বাজারজাত বন্ধ করা হয়েছে, পৃষ্ঠা চেঞ্জ করা হয়েছে। তো একইভাবে কি সংবিধানের সেই পাতাগুলো চেঞ্জ করা হয়? এক্স্যাক্টলি। এবং সমস্যাটা হচ্ছে যে যেটা সংবিধানের অংশই না, যেটা 72 সাল থেকে সংবিধানে ছিল না, এটা হঠাৎ করে সংবিধানে ঢুকিয়ে দেওয়া হলো। প্রথমে দিলেন এটা তৎকালীন আইন সচিবের নামে গেল, পরবর্তীতে মন্ত্রীর নামে গেল। এখন এক সরকার যখন ক্ষমতায় আসে তখন একরকমভাবে মুখবন্ধ লেখা হয়, পরের সরকার যখন ক্ষমতায় আসে তখন ওই মুখবন্ধ আরেক রকমভাবে লেখা হয়। এবং এইটা সংবিধানের অংশই না। কিন্তু সংবিধানে তো মুখবন্ধ থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, দুনিয়ার কোথাও নাই। মানে এটা সম্ভব বাংলাদেশে, যেটা শুরু করছিলাম। বন্ধ, যেটা ভারতের একজন বিখ্যাত লেখক বলেছেন যে মুখ বন্ধ করে দেওয়া, নাকি এইটা মুখ বন্ধ না, এটা একদম মুখকে ধ্বংস করে দেওয়া। কারণ এইটা করতে যে ঘটনাটা ঘটেছে, 8 বছর সংবিধানহীন অবস্থায় দেশ চলেছে। 2004 সালে সব থেকে বিতর্কিত আমার কাছে, পঞ্চম সংশোধনীর কথা বলা হয় সেটা অন্য জিনিস, কিন্তু আমার কাছে 2004 সালে সব থেকে বিতর্কিত 4র্দশ সংশোধনী হলো। আজকে আমরা যে 111 নিয়ে অনেক কথা বলছি এখানে বসে, ওনার অনুষ্ঠানে 111 নিয়ে গত 2 বছর ধরে সব অনুষ্ঠানগুলো আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। এর কারণ তো 4র্দশ সংশোধনী, আর কিছুই না। বিচারকদের বয়স, যেখানে মে মাসে 4র্দশ সংশোধনী হলো, বিচারকের বয়স 65 থেকে 67 করা হলো। এইটা তো ইভেনচুয়ালি এইটা আমাদেরকে নিয়ে গেল সেই 111-এর দিকে। তো সেই জিনিসগুলো আমাদেরকে তো জানবো না। আমাদেরকে যদি আপনি ইয়ে করে রাখেন, মানে কেউ যদি মানে তথ্য, যেটা আমরা তথ্য অধিকারের কথা এখন বলছি,
ইনফরমেশন এইটাই হচ্ছে এখন মানুষের সব থেকে বড় একটা অস্ত্র, যেটা আমার কাছে ইনফরমেশন থাকলে আমি পাওয়ারফুল। না, আসল কথা হচ্ছে যে জনগণের জন্য সংবিধান নয়, রাজনৈতিক দলের জন্য সংবিধান। আমার কাছে অনেকটা তাই দাঁড়াচ্ছে। না, তো অনেকটা তাই দাঁড়াচ্ছে না, আমার কাছে সেটাই মনে হয় যে ওনারা ওনাদের মতো করে এটা কাটাছেড়া করবেন, ওনারা ওনাদের মতো করে এটা ব্যবহার করবেন, ওনারা ওনাদের মতো করে সংবিধান সংশোধন করবেন, ওনারা ওনাদের মতো করে। আপনি ওই বিতর্কে যদিও আপনি বলেছেন যে সংবিধানের ভেতরে কি আছে সেটাই কেউ জানে না, তো সেই জায়গাটিতে ওই যে বিতর্ক যেটি নিয়ে আমি আলোচনা করছিলাম যে ৭২-এর মূল সংবিধান ফেরত যাওয়ার কথা হচ্ছে, এই জায়গাটিতে আপনার মতামত কি, সরাসরি মতামতটা কি? এখানে যে মূল প্রসঙ্গটা ৭২-এর সংবিধানের থেকে আমার কাছে যেটা মনে হয় যে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টা, এইটা ছাড়া আর কিছু না। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। পঞ্চম সংশোধনী নিয়ে কথা উঠেছে এবং পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে। তো আমাদের পঞ্চম সংশোধনীটাকে যদি আমরা অফ করি, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে বাতিল হয়েছে বলা যাবে না এখনো, মানে উচ্চ আদালতে আছে, কিন্তু সরকারিভাবে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে পঞ্চম সংশোধনী বাতিল হবে কিন্তু বিসমিল্লাহ থাকবে, হুইচ ইজ কোয়াইট কন্ট্রাডিক্টরি। কারণ ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা ওটা কিন্তু পঞ্চম সংশোধনীর একটা পার্ট। তাহলে আংশিক শব্দটা কি থাকছে? না না, ব্যাখ্যাটা আমি খুব বিষয়গুলো খুব মানে খুব কি বলবো, যে আমি যখন শুনি এই ধরনের খুব উচ্চ মহল থেকে, পলিটিক্যাল লেভেল থেকে যখন এই ধরনের ব্যাখ্যা দেওয়া হয় যে পঞ্চম সংশোধনী বাতিল হবে কিন্তু বিসমিল্লাহ থাকবে, মানে ওনারা বিসমিল্লাহ রাখবেন, মানে ওই সেন্সিটিভ এবং সেন্সেশনাল যে অংশটা, ধর্মীয় যে বিষয়ে আঘাত করে, ওইটা রেখে দিচ্ছেন। না, আপনি এই তথ্যটা কোথায় পেলেন যে আংশিক মানে বিসমিল্লাহ থাকবে? সেটা মন্ত্রী বলেছেন, এইটা ওপেন, এটা টেলিভিশনে বলেছেন, পত্রিকায় বলেছেন, আইনমন্ত্রী মহোদয় নিজে বলেছেন। তো বিসমিল্লাহ রহমানির রহিম ওটা তো পঞ্চম সংশোধনীর একটা অংশ, এটা তো লুকানোর কিছু না, এটা তো যে কেউ যারা সংবিধান নিয়ে কাজ করেন তারা জানেন এটা। তো তারা কেন এটা প্রতিবাদ করেন না বা তারা কেন এটার ব্যাখ্যা দেন না? আমার কাছে সাইফুল্লাহ মাহমুদ দুলাল কি মনে করেন এই যে সংবিধান নিয়ে এখন কথাবার্তা হচ্ছে এবং আরো বেশ কিছু সংশোধনী আনবার কথা বলা হচ্ছে? একদিকে বলা হচ্ছে যে ৭২-এর সংবিধানে ফেরত যাওয়া, সেই সঙ্গে এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি তুলে দেওয়ার কথা হচ্ছে, সংসদের মেয়াদকাল কমিয়ে আনবার কথা বলা হচ্ছে, এবং সেই জায়গাটিতে আবার বিরোধী দলের আপত্তিও আছে। এই সবগুলো বিষয় দিয়ে আবার তাদের বিরোধী দল যে আপত্তি করেছে, যদি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা সরিয়ে দেওয়া হয়। না, আপনি প্রথমত এই জায়গায় আপনার মতামত কি? আপনি কি মনে করেন কিনা যে ৭২-এর সংবিধানে মানে মূল জায়গাটিতে আবার ফেরত যাওয়া? আমি মনে করি ৭২-এর মানে সেই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ যে আদর্শ নিয়ে, যে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সে বাস্তবায়ন হয়নি। কাজে পিছনে ফিরে যাওয়া এবং অনেক অসমাপ্ত কাজগুলো, আমার মনে হয় যদি আমাদের রাজনীতিবিদরা যারা ক্ষমতায় থাকেন এবং জনগণের, সেখানে কি সমাজতন্ত্রের কথা বলবে আজকে এই সব বিষয়গুলো বিতর্ক, যেমন যে কথাটা উনি বললেন যে চারটি মূলনীতি, মানে আমি বলছি যে ৭২-এর সংবিধানের মূল, না, যদি ৭২ সংবিধান রাখা হয় তাহলে অবশ্যই মূল চার নীতি রাখতে হবে। তারপরে পরবর্তীতে এই যে এখন ধরুন যে নানা ধরনের যে সংযোজন, পরিবর্তন এবং করার কথা হচ্ছে, সেটা হয়তো এখানে সংযুক্ত হতে পারে। যেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দল প্রতিবাদ করতেছে এই কারণেই যে যদি এই সরকারের অধীনে আবার নির্বাচন হয় তাহলে হয়তো তারা আশঙ্কা করছেন যে স্বচ্ছ নির্বাচন হবে না। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে বিভিন্ন সময় প্রত্যেক সরকারই তাদের নিজেদের, আর হয়তো ধরেন কখনো ইন্ডেমনিটি বিল বা কখনো তাদের অবৈধ কার্যক্রমগুলো, বিশেষ করে স্বৈরাচার এরশাদের সময় এই জিনিসগুলো তাদের বৈধতার জন্য এই কাজগুলো করেছেন। যদি সত্যিকার অর্থেই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের কল্যাণ জন্য করতে চায়, তাহলে আমার মনে হয় অবশ্যই ৭২ সংবিধানে ফিরে যাওয়াটাই আমি মনে করি। আর তাছাড়া এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতিটা, সংসদের মেয়াদ কমানো, আমার মনে হয় তার আগে পুরনো কাজগুলো করা উচিত, মানে আগে ৭২-এ যাওয়া মনে করেন তানভীর সিদ্দিকী? আমার কাছে এই পুরো বিতর্কটাই আমার কাছে মানে অর্থহীন মনে হয়।
72 সালে যে সংবিধান যেখানে ছিল, 72 সালের সংবিধান আমার কাছে এখন আছে। মানে 72 সালে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এইগুলোই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তারপরে সংশোধন করে যেটা করা হলো, একটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম করা হলো, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। অর্থাৎ এখানেও কিন্তু সমাজতন্ত্রের কথা বলা, সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে। সংবিধানটা কিসের জন্য? এটা তো একটা গাইডলাইন টু রান দ্য স্টেট। সংবিধান ইটসেলফ তো কোনো আইনের কোনো বই না। এখন এই সংবিধানটাকে যেভাবে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করেছি আমাদের স্বার্থে, আপনি চিন্তা করেন এই সংবিধানের ভিতরে 2টা সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে এই ডকুমেন্টের ভিতরে, এবং এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে, একটা সেন্টেন্স কমা এবং সেমিকোলন দিয়ে 1 পৃষ্ঠা, একটা সেন্টেন্স, এবং শেষে জাস্টিফাই করার জন্য বলা হয়েছে যে ধরে নিতে হবে যে এই সংবিধান তখন চালু ছিল। জাস্ট থিঙ্ক ইউরসেলফ যে কত ধরনের মানে অব্যবস্থাপনা রাজনৈতিক দলগুলো করেছে গত 36 বছর ধরে। আমি বলছি যেহেতু সংবিধানটা এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু এটা এমন কোনো ডকুমেন্ট আমার মনে হয় না যে এটা ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। আমি মানে যে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি যদি এখন 72 সালে যাওয়া উচিত কি উচিত না, এইটা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা বা মাসের পর মাস বিতর্ক করতে থাকি, তাহলে আর আমাদের আর সেই আগে যাওয়া হবে না। ওইগুলোর প্রয়োজন অবশ্যই আছে, বিতর্কটা করতে হবে এবং একটা জায়গায় পৌঁছাতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আপনি যেটা বললেন, এইটা তখন বলা হয়েছিল আমাদেরকে যে এটা এক্সপোর্ট করবো আমরা বাংলাদেশে। এমন একটা থিওরি দিলাম যেটা পৃথিবীর আর কোথাও নেই। একটা পিকুলিয়ার একটা সিস্টেম তত্ত্বাবধায়ক সরকার। মূল বিষয়টা হলো আমি একটা দল, আপনি একটা দল, আমরা 5 বছর রাষ্ট্র চালাতে পারবো, কিন্তু একটা সুন্দরভাবে একটা পরস্পরের বিশ্বাসের অভাব, পরস্পরের সহযোগিতার অভাব। আপনি যদি একটা ইলেকশন সুষ্ঠুভাবে করতে না পারেন, তাহলে আমি কিভাবে 5 বছর আপনার উপরে রাষ্ট্রের মূল দায়িত্বটা আমি আপনার উপরে? আপনি যদি সেই কথাই বলেন, তাহলে দেখুন যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে শুরুতে যে ঘটনাগুলো ঘটছিল, তো যে সরকার ছিল খালেদা জিয়া সরকার, স্তরে স্তরে যে ব্যাপারগুলো ছিল, যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বা প্রধান নির্বাচন কমিশন, এগুলো নিয়ে যে মানে পরে দেখা গেল যে সেখানে তারা একটা পরিকল্পিতভাবে একজন লোককে বিচারপতিকে বয়স বাড়িয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে সেই ব্যক্তিকে প্রধান করার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বা আজিজ সাহেব ছিলেন, এম.এ. আজিজ সম্ভবত, চিফ ইলেকশন কমিশনার, জি, তাকে যে সরানোর ব্যাপারটা, এটা তার পরবর্তীতে যে দেখা গেলো যে ভোটার তালিকা কি পরিমাণ মানে অবৈধ ভোটার ছিল। তো এখন কথা হচ্ছে যে ক্ষমতায় থাকে, যেভাবে সংবিধান চেঞ্জ করছে, এবং তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশনের যে একটা ইলেকশন কি একটা বলে আপনার, আমি ভুলে গেছি, যে তারা ইঞ্জিনিয়ারিং, জি, এটা যে করে রাখছে যে স্তরে স্তরে যাতে যেতে পারে এবং সব পথঘাটগুলো ঠিক করে রাখে। তো তখন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কী করবেন? মানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা সেইখানে, কিন্তু তারপরেও বিগত তত্ত্বাবধায়ক সরকার আমরা কী করতে পারলাম? আমরা দেখলাম যে এক পর্যায়ে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, ঘটক নিজেই বিয়ে করে ফেললেন, অনেকটা এরকমই। তো কাজে আসলে আমাদের ব্যক্তিগতভাবে সৎ হতে হবে, পরস্পর বিশ্বাস রাখতে হবে, জনগণের আস্থা রাখতে হবে। জনগণ অনেক বেশি শক্তিশালী। জনগণ মনে করেন? আমি মনে করি। কিভাবে? আমি মনে করি যেমন ধরেন যদি আপনার নির্বাচনের কথা বলেন, আপনি দেখুন, তারপরে 91-এর সময় দেখুন যে স্বৈরাচারী সাথকে সরানোর ব্যাপারে জনগণের যে স্বতঃস্ফূর্ততা, বা এর আগের এখানে অন্য আরেকটা প্রশ্ন আছে, মানে পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমরা এমন একটা বিশ্ব বাস্তবতার মধ্যে আছি এবং আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনাটাই এরকম হচ্ছে, অভ্যন্তরীণ এবং বাইরের দিক থেকে। আসলে কি জনগণ পূর্ণ ক্ষমতা রাখে কি না? আপনি 91-এর কথা বলেছেন, ধরা যাক সেই সময় যিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন তিনি যদি একটা ভিন্ন অবস্থান নিতেন বা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান না নিতেন, তাহলে কি সেই সময় এরশাদের পতন হতো মনে হয়? বা আন্তর্জাতিকভাবে যদি এরশাদকে একটা চাপের মধ্যে ফেলা না যেত? আমার যতদূর মনে পড়ে 91-এর যে গণ আন্দোলন, 90-এর গণ আন্দোলন, আমরা যখন পল্টনে বা 91 থেকে আজকে যখন 2000 না, এখন তো জনগণ এইসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাবার অবকাশ আছে। জনগণের বহিঃপ্রকাশ দুই ধরনের। 90-এর গণ আন্দোলনে অবশ্য ভালো বলতে পারবেন, কারণ বিভিন্ন লেভেলের লোকজন নিয়ে কাজ করছেন তিনি এইসব বিষয় নিয়ে। না, আমার মনে হয় আপনি ভালো বলতে পারেন, কারণ আমি আপনাকে 91-এর গণ আন্দোলনে রাজপথে দেখেছি, আপনাকে পেয়েছি, আপনি সেখানে ছিলেন, এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আপনি দেখেছেন যে জনগণ কিভাবে মানে স্বৈরাচারের বিরুদ্ধে। সেটি আছে, কিন্তু সেটি কিন্তু মাথায় রাখতে হবে যে
রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু 9 বছরেই আন্দোলন হয়েছে। তারপরে একই ঠিক জায়গায় 90-এ যে আন্দোলন, তার মাঝখানে কিন্তু এরকম আন্দোলন অনেক হয়েছে, কিন্তু তাকে কিন্তু টলানো যায়নি। যায়নি, কিন্তু জনগণ যখন ক্ষেপে যায়, অথবা দুটি বহিঃপ্রকাশ, একটা হচ্ছে সেটা স্বতঃস্ফূর্ততা, রাস্তায় নেমে আসা, আর একটা হচ্ছে নীরবে। আপনি দেখেন যে নির্বাচনের আওয়ামী লীগ কী পরিমাণ কম ভোট পেয়ে বিগত ইয়ের সময়, মানে সরকারের সময় বিএনপি প্রচুর ভোট পেয়ে জয়ী হলো। এবছর উল্টোটা। তো জনগণ দুই ধরনের তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে। একটা হচ্ছে সশরীরে উপস্থিত হয়ে, যেটা আমরা আন্দোলনে এই সামরিক শাসনের বা সামরিক পতনের সময় দেখেছি। আরেকটা হচ্ছে নির্বাচনের সময় তাদের যে ভোটের অধিকার, তারা কিন্তু নীরব ভোট বিপ্লব। তানভীর সিদ্দিকী কি বলেন? আমি আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র ক্ষমতার যে পালাবদল বা এই যে গেম, আমি এটাকে গেম বলি আর কি, এর ভিতরে জনগণকে ব্যবহারই করা হয়েছে বা জনগণ ব্যবহৃত হয়ে এসছে এ পর্যন্ত। আমি জনগণের এম্পাওয়ারমেন্ট আমি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। তাহলে নির্বাচনগুলো কি আপনি মনে করেন যে সুষ্ঠু হয়নি, বা ধরেন নির্বাচন ইজ নট দ্য সলিউশন। নির্বাচন গণতন্ত্র বা রাষ্ট্রের একটা অংশ, কিন্তু 5 বছর পরে আমি একদিন একটা দলকে দিয়ে ভোট দিব এবং 5 বছর অপেক্ষা করব যদি কোনো ধরনের ইনজাস্টিস হয় বা কোনো ধরনের রাষ্ট্রর সেই যে সমস্ত কথাবার্তাগুলো আমরা বলছি সেগুলো যদি না ঘটে, আমরা তো অপেক্ষা করতে পারি না। আপনি কিভাবে জনগণকে আন্ডারমাইন করা হয় তার একটা এক্সাম্পল আমি দেই। আমাদের যে রেফারেন্স তো সংবিধানে দিচ্ছিলাম, তো সংবিধান সবাই বলেন যে সংবিধান সর্বোচ্চ। যখন সমস্যার সৃষ্টি হয় তখন দেখবেন যে মনে হয় যে সবাই ঝাঁপিয়ে পড়েন একেবারে সংবিধানের উপর। না, আপনার আলোচনায় আমি একটু দ্বিমত পোষণ করি। জনগণের কাজ হচ্ছে আপনার নির্বাচন, মানে ভোট দেওয়া, সমর্থন দেওয়া। জনগণের কাজ কিন্তু খাল খনন বা খাল দখল কিংবা ধরেন সংবিধান পরিবর্তন করা নয়। আপনি এখানে জিনিসটা সূক্ষ্মভাবে বিচার করুন। জনগণ তাদের দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব যে পালন করছে তার সমস্যা, সেটা কিন্তু জনগণের সমস্যা না। জনগণ অবশ্যই শক্তিশালী, জনগণ শক্তিশালী, কিন্তু সেই শক্তিশালীটাকে কিভাবে, শক্তির প্রয়োগটা সে কিভাবে করছে বা করতে পারছে না, সেটাই মৌলিক প্রশ্ন। যে আপনাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করলাম, 5 বছরের জন্য দায়িত্ব দিলাম, আপনি 5 বছর ধরে অনাচার করলেন, আমি যে ভোট দিলাম সেটিও মনে রাখলেন না, আমার উপরে নিপীড়ন করলেন, তো আমি কি 5 বছর ধরে আপনার এটি সহ্য করব কিনা? করতে হচ্ছে, কারণ আমাদের তো সিস্টেম লস। এটা করতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সেই জনগণ না। এইখানে সমস্যাটা আমাদের ওয়েস্টার্ন সোসাইটিতে যে চেঞ্জগুলো আসে। আমাদের একটা প্রোগ্রাম আছে, যে কারণে আমরা এই প্রোগ্রামটা করছি, সিভিক এডুকেশন। ওয়েস্টার্ন উন্নত বিশ্বগুলোতে যে প্রাইমারি স্কুল থেকে যে সমস্ত ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে যে সমস্ত বিষয়গুলো শেখানো হয়, আমাদের দেশে আমরা দেখছি যে আপনি হাই স্কুল পর্যায়ে এবং মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, সাংবাদিক, ইমামস, এনাদের সঙ্গে আমরা কাজ করেছি। অ্যাবাউট 15,000 টোটাল যদি আপনি বলেন আর কি। সংবিধানের একটা রেফারেন্স দিই আপনাকে। আমাদের রাজনীতিবিদদের খুব পপুলার একটা সেন্টেন্স আছে সংবিধানের, এবং অধিকাংশ সময় ওনারা এটা সঠিকভাবে বলেন না, কিন্তু মোটামুটি কাছে থাকেন। সেটা হচ্ছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ওনারা বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, আর্টিকেল 7(1). তো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই জায়গাটায় ওনারা থেমে যান। এরপরে একটু আর কিন্তু ওনারা বলেন না, যেটা আমার কাছে মনে হয় সেমিকোলন দিয়ে ওই সেন্টেন্সটা কমপ্লিট করা আছে। এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। এইটার যদি আপনি ইন্টারপ্রিটেশন আমার কাছে চান, এই যে ব্যাখ্যা, যেটা সিম্পলি আমার কাছে মনে হয় যে 5 বছরের জন্য আমরা একটা দল বা একটা গোষ্ঠীকে ভাড়া করে নিয়ে আসি, নাগরিকরা, যে তুমি আমার হয়ে এই কাজগুলো করবে 5 বছরের জন্য। সেটা কিভাবে করবে সেটা গাইডলাইন সংবিধানের ভিতরে দেওয়া আছে। এবং জনগণের পক্ষে উনি পাওয়ার এক্সারসাইজ করবেন। ওনারা কিন্তু বলেন যে আমি ক্ষমতায় এসছি, এই যে কথাটা এখানে আপনার এখানে অনেক আলোচনা হয় না, ওনাকে দয়া করে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ ওই ক্ষমতা দিয়েছে যে তুমি আমার হয়ে কাজগুলো করবে। কিন্তু যখন একটা দল ক্ষমতা, এখানে ক্ষমতা দেওয়াটা একজন মানে প্রভুত্ব, মানে সে মানে সর্বক্ষমতার অধিকারী। কিন্তু আমরা যদি অন্যদিকে তাকাই, জাস্ট প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানেও নির্বাচন হচ্ছে। আরেকটু দূরে যদি ইউরোপ, আমেরিকা, কানাডার দিকে, সেখানে মানে এমন এমন ঘটনা ঘটে এবং খুব অদ্ভুত ব্যাপার। যেমন কানাডার প্রধানমন্ত্রী হারপার, লিবারেল পার্টি যখন অনাস্থা প্রস্তাব আনলো, তখন কাগজগুলো একটা হেডিং করলো, এবং চমৎকার হেডিং, যে হারপার তার জব হারাচ্ছেন। ইয়েস, ইট ইজ এ জব। এটা হচ্ছে একটা জব, ইট ইজ এ জব, জনগণের জব। কোনো কাগজ কিন্তু বলে সে ক্ষমতাচ্যুত হচ্ছেন বা প্রধানমন্ত্রিত্ব বা প্রেসিডেন্সি সরে যাচ্ছেন। প্রত্যেকটা কাগজ প্রায় একই ধরনের হচ্ছে, সে তার জব হারাচ্ছেন, চাকরি হারাচ্ছেন। তো তফাৎটা তো ওই জায়গাটাই। আমি যদি মনে করি জনগণের সেবক, জনগণের কাজ করব, আমি একটা জনগণের চাকরি করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তো উনি তো বা
রাষ্ট্রপতি। তো সেই চিন্তাটা তো ধরেন আমাদের এই সিস্টেমের মধ্যে নেই, দেওয়া হয়নি আমাদের এডুকেশন শিক্ষা কারিকুলামের আমাকে ভিতরে। একটু আপনি বলবেন তানভীর সিদ্দিকী, এই যে কাজ করছেন 15,000 বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে এবং সিভিক এডুকেশন বা হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, এক্সপেরিয়েন্সটা কি? আমি মানে কাজ শুরুর এক্সপেরিয়েন্সটা, শুরুর বলতে বোঝাচ্ছি যে এই এডুকেশন দেবার আগের পর্যায়টা কি আর পরে ডেভেলপমেন্টটা কি হয়? ধন্যবাদ। এটা খুব অনেকেই এই প্রশ্নটা আমাকে করেন যে এই কাজটা কেন শুরু করলাম। মানে আমার একটা লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, মিডিয়া ব্যাকগ্রাউন্ড আছে দীর্ঘদিনের, আর ডেভেলপমেন্ট সেক্টরে রাইটস ইস্যু নিয়ে কাজ করছি। সব মিলিয়ে প্রায় 20-25 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমার যেটা মনে হলো যে সমস্যাটা কোন জায়গায় এদেশের নাগরিকদের। তখন আমি দেখলাম যে তাদের একটা সমস্যা আছে তথ্যের অভাব। তারা যে দেশের মালিক এই জিনিসটা তারা তো ফিল করে না। আমার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যে জব করেন এই জিনিসটা তো আমি ফিল যতক্ষণ না করব ততক্ষণ তো আমি ওনাকে তো ধরতে পারবো না যে আমি তোমার মালিক বা আমি তোমার কর্তা, তুমি আমার সাবঅর্ডিনেট ইন দ্যাট সেন্স। মানে আমি বলছি না যে একেবারে প্রধানমন্ত্রী বা অন্যদেরকে আমি আন্ডারমাইন করছি না, আমি বলছি যে সার্ভ করা, টু সার্ভ, ইউর রেসপন্সিবিলিটি টু সার্ভ দ্য নেশন। এই সার্ভ দ্য নেশন কি হবে? ইনফ্রাস্ট্রাকচার তুমি ডেভেলপ করবা, শিক্ষা তুমি ঠিক করবা, তুমি নদী দখল বন্ধ করবা। তুমি যদি চোখ বন্ধ করে থাকো নদী দখল হতে থাকবে, পরে আবার টাকা খরচ করে আবার সেই নদী উদ্ধার করবে, ইট ইজ ইম্পসিবল। তো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে কিছু মিসিং লিঙ্ক আছে। তার একটা হচ্ছে যে দেশের নাগরিক যারা, তারা যে দেশের নাগরিক এবং নাগরিক হিসাবে তার রেসপন্সিবিলিটিগুলো কি সেটা যেমন তারা জানে না, তার রাইটসগুলো কি, সংবিধান তাকে কী কী রাইটস দিয়েছে সেটাও তারা জানে না এবং তাদেরকে জানতে দেওয়া হয়নি। সেটা এটার দুই রকমের ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে যে ইন্টেনশনালি জানতে দেওয়া হয়নি, যেভাবে সংবিধানকে আপনি আটকে রেখেছেন। অদ্ভুত ব্যাপার আর কি এগুলো, যে আপনি সংবিধান কপিরাইট দিয়ে আটকে রেখেছেন। সংবিধানের কপিরাইট দুনিয়ার কোথায় আছে আমাকে দেখাতে পারবেন? কপিরাইট, এবং এটা একটা একাডেমিক বুক। এইটা সংবিধানটা একাডেমিক একটা বুক। আমার এখানে আমি আপনার সঙ্গে আমি একটু শেষ করি। তো এখন যদি এই যে মানুষের, উনি যে প্রশ্নটা করেছেন, আমরা তখন চিন্তা করলাম যে এই তাদের যে শিক্ষা কারিকুলামের বাইরে এমন কোনো কিছু দেওয়া যায় কিনা যে জিনিসটা তাদেরকে ভিতরে একটু চেঞ্জ আনবে, মানসিকতার পরিবর্তন আনতে পারে, যে রাষ্ট্র কি, সরকার কি, পার্লামেন্ট কাকে বলে, কনস্টিটিউশন ইটসেলফ কি। সুন্দর কথা বলেছেন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা ছোট প্রস্তাব রাখতে চাই, আমি জানি না কতটা যুক্তিসঙ্গত হবে, যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হয় আইন বিভাগে, এটা কি পাঠ্য করা যায় না? কোনটা? এই সংবিধানটা? সংবিধান তো আইন বিভাগের জন্য অবশ্য পাঠ্য। আমি নিজে লয়ার স্টুডেন্ট ছিলাম, আমি জানি পাঠ্য। তাহলে সেইখানেও কি পাওয়া যায় না? কিভাবে পাবেন আপনি? তাহলে আপনি তো ডুপ্লিকেট পাইরেটেড কপি পাচ্ছেন, এটা তো অফিসিয়ালি দিচ্ছে না। আপনি 15 কোটি লোকের দেশে আপনি সংবিধান ছাপবেন 2000, আমি কোথায় পাবো এটা? আবার বলবেন এটার কপিরাইট মারে। এই যে বিজ্ঞাপন এখানে আছে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, কেউ এটা স্ক্যান করতে পারবেন না, ফটোকপি করতে পারবেন না। তাহলে আইন বিভাগ যে পড়াচ্ছে তাহলে সেখানে বেআইনি করছে না? তারা অবশ্যই বেআইনি করছেন এখন অ্যাজ পার দিস স্টেটমেন্ট। তাহলে এটি তো একটা, আপনারা আইনজীবী যারা, তারা একটা পদক্ষেপ নিতে পারে অবশ্যই করতে পারে। এই বইটা কেন পাইরেসি করে পড়ানো হচ্ছে? শুনেন, পাইরেসি কেন করতে হবে? পাইরেসি কেন করা হচ্ছে? আপনাকে মূল সমস্যাটা তো ওইখানে। ওনারা যে আর্গুমেন্ট, যে বইটি পাঠ্য সেটাকে তো ধরে রাখার না, পাঠ্যই না তো। আমি এই দেশের নাগরিক, আমি এই রাষ্ট্র কিভাবে পরিচালিত আমি জানবো না, আমি ভোট দেব, আমি দেশের। দিস ইজ দ্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি আইন মন্ত্রণালয় 2006 সালে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আমরা 2006 সালে একটা সংবিধান ছেপেছিলাম, আইন মন্ত্রণালয়ের কাছে আমরা চেয়েছিলাম কপি, ওনারা দিতে পারেননি। যখন জেনেছিলাম, এটা নিয়ে অনেক কাহিনী আছে যেটা অনেকেই জানেন এই বিষয়টা নিয়ে, এটা সুপ্রিম কোর্ট অঙ্গন পর্যন্ত পৌঁছেছে, এবং এটা বিনামূল্যে বিতরণের জন্য এখানে সমস্ত কিছু ডিসক্লেইমার দেওয়া আছে যে শিক্ষামূলক কার্যক্রমের জন্য। এটা কোন ইয়ারে হয়েছে? এটা 2006-এ। আপনারা কি কোনো মানে, এটা জাস্ট আমার প্রশ্ন, বা আইন মন্ত্রণালয় এরকম চিন্তা করছে কিনা যে কোনো দলের বা কোনো সংশোধনীকে আপনারা করছেন, প্রমোট করছেন বিনা বেতনে, বিনামূল্যে করছেন, এরকম কোনো চিন্তা ভাবনা বা এরকম কোনো নেপথ্যে থাকতে পারে যে আপনি যে সংস্করণটা বিনামূল্যে বিতরণ করছেন বা মুদ্রণ করছেন সেটা কোনো দলের বা কোনো বিশেষ উদ্দেশ্যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে? আমি মনে যতদূর বুঝতে পেরেছি, আমি তাই জিজ্ঞেস করছি। আপনি যদি আমাকে বলেন হ্যাঁ একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য, এবং সেটা হচ্ছে যে আর্টিকেল 7, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা তাদেরকে জানানোর জন্য এটা আমার তাদের কাছে সংবিধান নিয়ে যাওয়া জরুরি না। এটা হয়তো অনুষ্ঠান স্বীকার করছেন, পিছনে আরো কোনো ধরনের মানে উদ্দেশ্য আছে কিনা? সংবিধান মানুষের কাছে দেওয়ার জন্য উদ্দেশ্য কি থাকবে? আমি এই জিনিসটা কোন পর্যন্ত, কোন সংস্করণ? আমি কিন্তু প্রথমে জিজ্ঞেস করছি যে আপনি কোন সংশোধনীটা
এইটা পুনর্মুদ্রণ করে দিচ্ছে, এটা সার্টেনলি এটা লেটেস্ট হতে হবে, লেটেস্ট হতে হবে। হ্যাঁ, 14th অ্যামেন্ডমেন্ট সহ। আমি তো আংশিক তো মানুষের কাছে নিয়ে যেতে পারি না, লেটেস্ট ভার্সনটা। বিতর্ক নিয়ে আমার কোনো বিতর্ক নেই, সেটা যা আছে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টটা সেটা সহ তো মানুষের কাছে নিয়ে যেতে হবে। তাহলে যার পক্ষে যেটা থাকবে, যেটা হচ্ছে আমাদের ধারাবাহিকতা, যে আমার বিপক্ষে আছে অতএব না না, এটা অন্য জিনিস। এটা শোনেন, এটার ভিতরে আমলাতন্ত্র জড়িত, এটার ভিতরে ভুল ব্যাখ্যা জড়িত, এটার ভিতরে অপব্যাখ্যা জড়িত, এটার ভিতরে পিপলস এম্পাওয়ারমেন্ট জড়িত। আজকে আমার ধারণা, আমার সন্দেহ হয় যে আমাদের রাজনীতিবিদরা বা যারা সংবিধানের ব্যাখ্যা দেন, ওনারা মানুষ সত্যিকার অর্থে চান কিনা যেটা মানুষের কাছে চলে যায়। আমি 72টা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে একটা কপি সংবিধান নেই। আমি আপনাকে বলছি, আপনার কোনো শিক্ষক এটা দেখেননি, কোনো টিচার এটা দেখেননি, তো আপনি হিউম্যান রাইটস নিয়ে এত কথা বলেন, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে এত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য আইন বিভাগে এটা মানে সেই আইন বিভাগে কত আপনার আইন বিভাগের 10টা বা 100টা স্টুডেন্টের কাছে সংবিধান থাকার অর্থ এই না যে এটা আছে। এটা তো শত শত ছাত্র, আপনার সারা দেশের আইনের ছাত্র, আইন কলেজগুলো আপনি যদি চিন্তা করেন, পলিটিক্যাল সিস্টেম, কেন আপনি আইনের ছাত্রদের জন্য এটা ধরে নিচ্ছেন? এটা কেন বাংলা বা আরবি যারা পড়েন ডিপার্টমেন্টে তারা এটা প্রথম তো কালেক্ট করতে পারবে না? শুরুতে যেতে হবে আপনার সূচনা থেকেই। আমি যদি সেখান থেকেই মানে করি, যাত্রাটা শুরু করি, সেটা আস্তে আস্তে শাখা প্রশাখায়, সেটাই তো করতে চেয়েছিলাম আমরা, সেটা তো করতে দেওয়া হয়নি আমাদেরকে, তো অঙ্কুরেই আঘাত করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। যাক, আমি যে অভিজ্ঞতার কথা আপনার শুনতে অভিজ্ঞতার কথাটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থায় এই বিষয়গুলো নাই। একজন পার্লামেন্ট মেম্বারের রেসপন্সিবিলিটি কি, পার্লামেন্ট কিভাবে ফাংশন করে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, এই যে সংবিধান নিয়ে যে বিতর্কগুলো হয়, যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, কিছুই তারা জানে না, একেবারে অন্ধকারে আছে। এবং এরকম টক শো বা পত্রিকায় যদি কিছু লেখা হয় বা বলা হয়, ওনারা সেটা থেকে যতটুকু জানতে পারেন। এবং যখন আমরা এটা স্টুডেন্টসদের হাতে ফ্রি দিয়েছি, আমাদের অবাক হয়ে গেছে যে তাদের প্যারেন্টসরা আমাদেরকে ফোন করেছেন, চিঠি লিখেছেন যে অ্যাডিশনাল কপি দিতে পারি কিনা, তার অফিসের জন্য দরকার। খুব সিম্পল একটা কাজ, কিন্তু এটা খুব, আমরা যে খুব একেবারে ঐতিহাসিক কোনো কাজ করছি নট দ্যাট। এরকম একটা উদ্যোগ ব্রিটিশ কাউন্সিলের আগে নিয়েছিল বিনা পয়সায়। এবং বাজারে যে আপনি যে সংবিধানগুলো পাচ্ছেন, 99.9% এটা পাইরেটেড কপি বিক্রি করছে সরকারের মনোগ্রাম নকল করে। কারোর কোনো মাথা ব্যথা নাই। সবার হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো যখন আমরা এটা ফ্রি বা আমরা এটা এডুকেশনাল কার্যক্রমে সবাইকে জানিয়ে এটা করার চেষ্টা করলাম। আমাদের কোনো উদ্দেশ্য নাই। অবশ্য ফুটপাতেও কিন্তু আমার কাছে যেটা ছিল, আমি একটু আপনার শুরুর বক্তব্যে যেতে চাই যে আপনি বাংলাদেশকে কেমন দেখছেন। সেখানে আপনি নবীন প্রবীণের সমন্বয়ের কথা বলেছেন। যতদূর আমি বুঝতে পেরেছি যে হয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে আপনি প্রশ্নটা তুলেছেন, এবং আমরা মন্ত্রিসভা যখন গঠন করা হয়েছে সেখানেও এক ধরনের চমকের কথা বলা হয়েছে, এবং সেই চমকটিও দেখেছি আমরা। তো আপনি কি মনে করেন কিনা যে এই পরিবর্তনগুলো আসলে শেষ পর্যন্ত দিন বদলের জন্য খুব একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে? না, বিষয়টা, প্রশ্নটা যতটা সহজ উত্তরটা কঠিন। কারণ আমি যেখানে থাকি কানাডায়, কোনো মন্ত্রী কিংবা কোনো সাংসদ দেশ পরিচালনা করে না। সেখানে প্রশাসনে যারা আছেন তারাই দেশটাকে চালাচ্ছেন, পরিচালনা করছেন। কখনো কোনো মন্ত্রী উপস্থিত, আমি একটি নিউজ দেখলাম সম্ভবত 2 দিন আগে, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা জুতোর দোকান উদ্বোধন করতে গেছে। আমার কাছে কিছুতেই এটা মাথার মধ্যে ঢুকেনি যে এটা কি তার কাজ, এটা কি ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? এটা জনগণের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা। তাহলে জনগণের পররাষ্ট্রমন্ত্রী কেবল বিদেশে দৌড়াবেন না বা ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলবেন না, তাকে তো অন্যান্য জনগণের সঙ্গে তাহলে জনগণের তো অনেক কিছু করার আছে। উনি যদি একটি খাল খনন বন্ধ করতে, খাল দখল বন্ধ করতে পারতেন, আমার মনে হয় সেটা আরও বেশি কাজ হতো জনগণের জন্য। তো কাজেই হ্যাঁ, আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের প্রথম সরকার শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, অনেক তফাৎ আছে। তিনি ইচ্ছে করছেন, চেষ্টা করছেন, আমার মনে হয় তার সততার অভাব নেই। তিনি যখন কানাডায় গেছেন এবং যে কথাবার্তাগুলো বলেছেন, এবং তার কথা থেকে তার যে চিন্তা চেতনা, আমি 2-1টা মিটিংয়ে গেছি, তারপরে সেগুলো দেখেছি এখানে আসার পর যে ভাবছেন। এবং আমি বলবো যে আমি লক্ষ্য করে দেখেছি যখন আওয়ামী লীগের বিভিন্ন কাউন্সিল, প্রবাসী কাউন্সিল গঠন করার জন্য তার কাছে গেছে, উনি বলেছেন তরুণদেরকে আসতে দাও। এটা কিন্তু আমি কয়েক বছর আগে বলছি, উনি বিরোধী দলের নেত্রী ছিলেন এবং এবারও তার মন্ত্রিসভায়, তার কাউন্সিলে আছেন। তবে এই বিষয়টা আবার বিতর্ক হচ্ছে যে
তাকে যারা -2 করতে চেয়েছিলেন বা যারা সংস্কার করেছিলেন তাদেরকে 3 দফায় বাদ দেওয়া হয়েছে। প্রথম দফা হচ্ছে তাদেরকে নির্বাচনের সময় মনোনয়ন দেননি, দ্বিতীয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে যে এবার কাউন্সিলে। তো হ্যাঁ, তরুণেরাই কাজ করবে। এবং তোফায়েল আহমেদ সাহেব একটা চমৎকার কথা বলছেন, যেদিন মন্ত্রিসভা গঠন হলো তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি যে বাদ পড়লেন যে তরুণেরা কিভাবে করবে, বলে যে আমি যখন হয়েছিলাম তখন তরুণী ছিলাম। তো আমার কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য জবাব মনে হয়নি। মনে হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবেন, উনি একটা আত্মতৃপ্তির ভিতরে দুঃখ রেখেই বলেছেন। তো আমার মনে হয় যে মানে তরুণদেরকে সামনের দিকে নেওয়ার জন্য প্রবীণদের অবশ্যই কিছুটাই থাকবে, এটা রিলে রেজের মতো, কাঠির মতো, একজন আরেকজনকে দেবে, এইভাবে এগোবে। আর যদি প্রত্যেকেই সৎভাবে এবং সততার সাথে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ এগিয়ে যাবে। তানভীর সিদ্দিকী, গণতন্ত্রের কথা বলি আর গভর্নেন্সের কথা বলেন আর সংবিধানের কথা বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের দিনে দাঁড়িয়ে নির্ভর কিন্তু প্রধান দুটো রাজনৈতিক দলের উপরেই করতে হচ্ছে। এবং এই দুটো দলের যে চিত্র, একটি দল নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করেছে, যেটি নিয়ে সাইফুল্লাহ মাহমুদুল্লাহ বলছেন, আরেকটি দলের সামনে কাউন্সিল হবার কথা রয়েছে এবং সেখানেও নানা ধরনের সংকট উত্তরণের নানা ধরনের প্রয়াস দেখা যাচ্ছে। আপনি এই দুটো দলের উপর একটু মন্তব্য করবেন কিনা, তাদের কার্যক্রম, বিশেষ করে দলকে পুনর্গঠিত করা বা সংগঠিত করবার জন্য যে প্রয়াস বা নতুন নেতৃত্ব নিয়ে আসা বা পুরনো নেতৃত্বকে ছাঁটাই করা, এই প্রক্রিয়াগুলো নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? খুব কঠিন একটা প্রশ্ন আমার জন্য, কিন্তু উত্তরটা আমার কাছে খুব সহজ, যে আমি খুব আশাবাদী না। আমি দুঃখিত আমার এই ধরনের একটা কঠিন মন্তব্যের জন্য, কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। কারণ একটা দলে যখন 30 বা 35 বছর ধরে একজন ব্যক্তি চিফ থাকেন, সেইখানে আপনি নিচের দিকে যতই আপনি পরিবর্তন আনেন না কেন, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের দূরদৃষ্টিতা দরকার, যে ধরনের মিশন এবং ভিশন দরকার, যে ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দরকার। আমি একটা উদাহরণ দিই আপনাকে। বিদেশে কোনো একটা অনুষ্ঠানে মালয়েশিয়ার একজন পার্টিসিপ্যান্ট ছিলেন, কয়েক বছর আগের কথা। পুত্রজয়া যে ওখানে যে মালয়েশিয়ার যে নতুন ক্যাপিটাল করা হয়েছে, তো সরকারি কর্মকর্তা বা পলিটিশিয়ানরা অনেকেই খুব খুশি ছিলেন না মাহাথির মোহাম্মদ সাহেবের উপরে, যে এই জাকার্তা রেখে উনি আবার চলে যাচ্ছেন কোথায়। তো কোনো একটা অনুষ্ঠানের বাদে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি করছেন এই সমস্ত, এবং ওই পুত্রজয়া যেতে সম্ভবত, আমি যাইনি ওখানে, কিন্তু বলা হয়েছে 20 মিনিটের মতো লাগে ট্রেনে যেতে। উনি বলেছিলেন যে এটা তোমাদের জন্য না, এটা তোমাদের নেক্সট জেনারেশনের জন্য আমি সিটিটা তৈরি করছি। সেই নেক্সট জেনারেশনের জন্য সেই সিটি, সেই নেক্সট জেনারেশনের জন্য সেই পরিকল্পনা, সেটা কোথায়? আমরা কাউন্সিল নিয়ে বসে থাকলে বা ইয়াং কিছু মিনিস্টার বা এমপি নিয়ে আসলে যদি আমরা আশা করি যে দেশের অনেক উন্নতি হবে, আই এম সরি। কারণ এর জন্য সুনির্দিষ্ট কতগুলো লক্ষণ থাকতে হবে, পরিবর্তনের যে লক্ষণ। আপনি বিদ্যুতের কথা বলা হচ্ছে, 36 বছরে যখন আমরা 5000 মেগাওয়াট উৎপন্ন করতে পারলাম না, বলা হচ্ছে 2 বছরের ভিতরে আরও 4000 মেগাওয়াট। এটা তৈরি করে আমাকে দেখাতে হবে। আমি প্র্যাকটিক্যাল রেজাল্টে বিশ্বাসী। আপনি যদি আমাকে এরকম বড় বড় ডকুমেন্টস দেন, আমি পড়তে পারবো, মজা লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে আমি আগামী যে চ্যালেঞ্জ, যে সামনে মাইগ্রেশনের চ্যালেঞ্জ আছে আমাদের এখানে, অনেক ধরনের চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্ত পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে। এখন ইন্টারনেটের যুগে আগে একটা চিঠি আসতে লাগতো কানাডা থেকে 2 মাস, এখন লাগে 2 সেকেন্ড। আপনার চিন্তাটা থাকতে হবে ওই লেভেলে, এবং লিডারশিপের চিন্তাটা ওই লেভেলে থাকতে হবে। তার আশেপাশে যারা থাকবেন তারা ওই স্ট্যান্ডার্ডের হতে হবে। তো সেইটা যতক্ষণ না, আপনি প্রাইম মিনিস্টার যাবেন একটা বেলি ব্রিজ উদ্বোধন করতে, ওনাদের অনেক সময় এগুলো করার জন্য, কিন্তু 15 কোটি লোককে সামনে নিয়ে যায় হিউম্যান রিসোর্স। আমাদের অনেক সময় অভিশাপ দেওয়া হয় যে এই মানুষ এদেশের জন্য একটা বড় সমস্যা। আই ডোন্ট থিঙ্ক সো। না, মানুষ তো এটা জনশক্তি, আমাদের এটাকে প্রোডাক্টিভ হিউম্যান রিসোর্সে তৈরি করার জন্য যে পরিকল্পনা, আমার যেটা বলতে চাচ্ছি যে একটা লক্ষ্যমাত্রা থাকতে হবে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এরকম মেয়াদি, এবং ওই জায়গাটায় পৌঁছাতে হলে যে গোলটা তোমাকে সেট করতে হবে। না, এই কিন্তু আরেকটা ব্যাপার আছে। আপনি বলছেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্তরে স্তরে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মাত্র কয়েক মাস হলো সরকার এসেছে, তার দেখেন কতগুলো সমস্যা। একটা হচ্ছে বিডিআর একটি ঘটনা ঘটলো, তারপরে আপনার যুদ্ধাপরাধের বিচার ব্যাপারটা সামনে আসছে, বঙ্গবন্ধু হত্যার বিচার ব্যাপারটি আসছে। প্রচুর মানে মানুষের যে নতুন একটা স্বপ্ন, সেই স্বপ্নভঙ্গ হচ্ছে। দ্রব্যমূল্য এখানে হচ্ছে না, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আগের বাণিজ্য মন্ত্রী যা বলছেন এখন তাই বলছেন, কিন্তু বাজারের সঙ্গে তাদের কথার মিল নেই। অতএব স্তরে স্তরে বাধাগুলো আসছে। এখানে মানে সরকারকেও সহযোগিতা করার বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। যেসব আমলাগুলো ছিলেন, সেই আমলাগুলো কিন্তু মন মানসিকতার পরিবর্তন হয়নি, আমলারা সেই জায়গায় আছে। আবার সরকার সহযোগিতা নিতে চাইবে কিনা, নিতে চায় কিনা, সেটিও কিন্তু বিবেচনার বিষয়।
না, সেটা তো কোনো বিশেষ সরকারের কথা বলছেন না, সবসময় আমাদের সব সরকারি না, সরকার যখন চাইবে তখন কিন্তু কর্মচারী বা ধরেন না চাইবে মানে আমি বলছি না সরকারকে আপনি আমাকে সহযোগিতা করুন, সে আহ্বান জানানো। কেউ সহযোগিতা করতে এগিয়ে গেলে, ধরা যাক তানভীর সিদ্দিকী সহযোগিতা করতে চান তার কার্যক্রমের মধ্য দিয়ে, চাইলেই কি সুযোগ পাচ্ছেন? না, পাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি একটা প্রশ্ন করেছিলাম তাকে, উনি বলেছেন যে আমি ধরি এই সংবিধানটা মুদ্রণ করে জনগণের কাছে দেবেন। আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার আরেকজন সন্দেহ করতে পারে যে তার উদ্দেশ্যটা কি। উনি ভালোর জন্য করছেন, কিন্তু আদৌ কি ভালো সেটার এই ধরনের ব্যাপারগুলো সরকারের মধ্যে যখন সন্দেহা অবস্থায় ঢুকে, তখন তারা একটু হিমশিম খাচ্ছে যে এত মানে কেন এগিয়ে আসছেন। এই বিষয়গুলো অবশ্য কাজ করে যে কোনো সরকারের মধ্যেই। এবং আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখি যে তাদের ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু ব্যাপারটা আমি 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 একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এটা এখনও বলছি, এটাও আবার অনলাইনে চলে যাওয়ার পরে কি সমস্যা হবে আমি জানি না, কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি এই দেশটা আমার, মানে ব্যক্তিগতভাবে আমি ওটা মনে করছি যে দেশের মালিক আমি, আমাকে সংবিধান সেই ক্ষমতাটা দিয়েছে। সেইটা জোরে আমি বলছি যে আমি যখন এদেশের সরকারকে ট্যাক্স দিব, তখন সেইটা ট্যাক্সের পয়সাটা কোন খাতে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেইটা আমি আদায় করে নেওয়ার দায়িত্বটা আমার। আপনি এদেশের কি কি পরিকল্পনাগুলো হচ্ছে, কি কি আন্তর্জাতিক আপনি চুক্তিগুলো করছেন, কোথায় কি হচ্ছে, সবগুলো জানার দায়িত্ব আমার। সরাসরি হয়তো আমি পারবো না, থ্রু মাই পলিটিক্যাল লিঙ্ক, পার্লামেন্টে এই জিনিসগুলো হবে। কোথায় পার্লামেন্ট? এক বসার জায়গা নিয়ে আজকে পার্লামেন্টের বিধ্বস্ত অবস্থা। তো এই সমস্ত করে তো আপনি ডিজিটাল বাংলাদেশ কেন, এখন অ্যানালগ বাংলাদেশেও আপনি থাকতে পারবেন কিনা ডাউট। কারণ হচ্ছে যে আপনার এইগুলো করতে যে রিসোর্সের দরকার, রিসোর্স কোত্থেকে আসবে, প্ল্যানিং এক্সপার্ট কোত্থেকে আসবে, আপনার টাইম ফ্রেম যে থাকবে সেইটা ইভ্যালুয়েশনটা আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনাকে তো একটা পরিকল্পনার মধ্যে মনে হয় না এদেশের। মানে আমি কোনো স্পেসিফিক গভর্নমেন্টের কথা বলছি না, আমি বলছি বিগত 20, 25, 30 বছরের কথা। দেখলে মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা মিনিস্ট্রি চলছে যে যার মতো। রাস্তা ঘোরাঘুরি দেখলে মনে হয় না যে এদেশে কোনো সরকার নাই, কোনো সমন্বয় আছে? সমন্বয় না, কোনো সরকারই নাই। আমি তো বলি যে এদেশে যে গভর্নেন্স নাই, এদেশে যে রুল অফ ল নাই, এদেশে যে মানে আপনার জাস্টিস নাই, সেইটা বোঝার জন্য কোনো রিসার্চ করার দরকার নেই। একটা নতুন যে কেউ এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে ফার্মগেট পর্যন্ত আসলে সে লোক বুঝতে পারবে যে এদেশের রুল অফ ল এর অবস্থা কি, এদেশের গভর্নেন্স সিস্টেমটা কেমন, এদেশের গভর্নমেন্ট কেমন, এদেশের সিটিজেনরা কেমন, তাদের আইন মানার প্রবণতা কেমন বা আইন মানানোর প্রবণতা কেমন। তো এই জিনিসগুলো তো রাতারাতি হবে না, এগুলো তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের। সুন্দর কথা বলছি যে রাতারাতি হবে না, চেষ্টাটা থাকবে, চেষ্টাটা হচ্ছে। কিন্তু চেষ্টাটা হচ্ছে। আপনি যে কথাটা বললেন যে র্যাঙ্কস ভবন ভাঙার ব্যাপারটা, এটা কিন্তু একটা বিজিএমএ ভবন এখনো দাঁড়িয়ে আছে, আবার উল্টো হয়েছে, পুরো খালটার মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে হয়েছে? তবে ওই যে একটা কথা, ইতিবাচক এবং নেতিবাচক দুটোই আছে। আওয়ামী লীগের কাউন্সিলের মধ্যে যেমন নতুন এসেছে একটা আশার ব্যাপার। আবার দেখুন যে আমার কাছে এই কাউন্সিল হওয়ার পর বিভিন্ন দেশ থেকে, যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করেছি, আপনি জানেন, আমি জাপান থেকে ফোন পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে ফোন পেয়েছি, সুইডেন থেকে ফোন পেয়েছি এবং কানাডা থেকেও। তাদের একটা ক্ষোভ যে কেন প্রবাসী এইদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রবাসীরা কি রেমিটেন্স দিচ্ছে না, তারা কি পাশে দাঁড়াচ্ছে না, এবং তারা অনেক সময় কিন্তু মানে আপনারা এখানে যা না করতে পারছেন, প্রবাসীরা সেই কাজটি করছে নানাভাবে, $9 বিলিয়ন, রাইট। কিন্তু তাদেরকে এবার কোনো রাখা হয়নি, এটা তাদের একটা ক্ষোভ। আমরা আরেকটি ক্ষোভ হচ্ছে শেষ প্রান্তে, আরেকটি ক্ষোভ হচ্ছে, আমি এটা বলে শেষ করছি, যে কৌশলে কিন্তু তারা আবার আসছে। যেমন ধরুন অনেক জায়গায় আছে যে, ধরুন কানাডায়, সেখানে একটা সংগঠন আছে যে আওয়ামী লীগ অফ কানাডা। এটা ক্যানাডিয়ান একটি যে সিস্টেমে রেজিস্ট্রেশন করা, অতএব সে ওই দলের ছত্রছায় তারা করবেন। তাহলে কি হলো, সরকার যেটা দলীয়ভাবে বলছে যে কোনো সংগঠন নাই শাখায় প্রবাসীদের, কিন্তু অন্যভাবে আছে, তাহলে জিনিসটা তো আরও এলোমেলো হয়ে গেল। তো কাজে প্রবাসীদের একটা ক্ষোভ তো থাকে, যেখানে প্রবাসীরা চাচ্ছে তাদের ভোটার অধিকার দেওয়া হোক, তাদের প্রবাস মন্ত্রণালয় দেওয়া হোক, মন্ত্রণালয় আছে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হোক, সেখানে তাদের আর মাইনাস করা হচ্ছে। ফলে ভালো মন্দ মিলিয়েই ব্যাপারগুলো মানে হচ্ছে আর কি। সেটা আপনার কাউন্সিল হোক, সরকার হোক, মন্ত্রিপরিষদ হোক, ডিজিটাল বাংলাদেশ হোক। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স,
2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে আপনি @তৃতীয়মাত্রা.com এবং 6161 নাম্বার SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 12টা 5 মিনিট এবং শুক্রবার দুপুর 12:30টায় দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী এবং মিস্টার সাইফুল্লাহ মাহমুদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী, দুজন আলোচক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং মূল কথা সেটি হচ্ছে তথ্য জানবার অধিকারটি নিশ্চিত করতে হবে। আইন হচ্ছে এটি কেবল আইনের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, কারণ বাংলাদেশে বহু আইন আছে, তার কোনো কার্যকর প্রয়োগ নেই। এবং দেশটি কীভাবে পরিচালিত হচ্ছে, দেশের বিষয়ে নানা ধরনের তথ্য মানুষ যখন জানতে পারবে, তখন যেসব সমস্যা নিয়ে আলোচনা করলেন, এই যে শাসনের সমস্যা বা নাগরিক অধিকারের সমস্যা, এইসব সমস্যার সমাধান অনেক সহজ সাধ্য হবে বলে ওনারা মনে করেন। এবং এই জায়গাটিতে বাংলাদেশ রাষ্ট্রটি যে দলিলের উপরে ভিত্তি করে পরিচালিত হচ্ছে, বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানটি প্রতিটি নাগরিকের জন্য যেন সহজলভ্য হয় সেটি নিশ্চিত করবার উপর ওনারা জোর দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবার জন্য শুভকামনা।